আহ, ধন্যবাদ। আমি চেষ্টা করব 5 মিনিটের মধ্যে কথা শেষ করার জন্য, ফলে একটু দ্রুত কথা বলতে হবে, অনেক কথা হয়তো ডিটেল বলা যাবে না। তো আমি আসলে মোটা দাগে নগর নগর নিয়ে আলোচনা হলে আমরা সবসময় একটু ঢাকা কেন্দ্রিক কথাটা বেশি বলি, এবং ঢাকা কেন্দ্রিক চিন্তা এবং সমস্ত চিন্তার কেন্দ্রে থাকে আমাদের রাজধানী শহর। কিন্তু আমি আসলে বাংলাদেশে যদি নগরের যদি আমরা ব্যাক হিস্ট্রি দেখি, জাস্ট লাস্ট যদি আমরা 2-2.5 হাজার বছরের যদি আমরা একটা টাইম পিরিয়ডকে ধরে দেখি, আপনারা মনে করেন না যে 2.5 বছর আলোচনা শুরু করছি মানে 5 মিনিট অনেক ক্রস করে, যেমন 5 মিনিটের মধ্যে শেষ করব। আমাদের নগর আসলে দুই ধরনের ছিল যদি আমরা 2.5 হাজার বছর আগে দেখি। একটা হচ্ছে নোনা পানির নগর, আর একটা হচ্ছে মিষ্টি পানির নগর। আমাদের উপকূলীয় নগর এবং আমাদের হিমালয় অববাহিকার দিয়ে আসা যে নদীগুলো আসছে মিষ্টি পানির, সেগুলো কেন্দ্রিক নগর। এই নগর কেন্দ্রিক একটা প্রাকৃতিক এবং অর্গানিক একটা ডেভেলপমেন্টের একটা একটা স্টেজ ছিল, যেটা আমরা আসলে ব্রিটিশ আমল পর্যন্ত আমরা দেখেছি। যদিও আসলে এই ব্রিটিশ আমলের সময় আপনার লাস্ট যে ব্রিটিশদের যে শেষ কলোনিয়াল লাস্ট আপনার ধরেন 1880-90 থেকে 1915, এই সময়টাতে আমাদের নগর কেন্দ্রিক একটা নতুন বিকাশ হয়, সেটা হচ্ছে বন ধ্বংস করে নগর, যেটাকে আমরা বাংলাদেশের হিস্ট্রিতে বা এই অঞ্চলের হিস্ট্রিতে সবচেয়ে বড় ইকোসাইট বলি। যে এই অঞ্চলে প্রায় 90% বাঘ এবং হাতি সহ বড় বড় প্রাণীকে হত্যা করে বন দখল করে নগরের এক্সপানশন হয়। কিন্তু আমরা যদি এই যে নগর আমরা এখন দেখছি, যেই নগর আমরা বাস করছি, এই নগরের শুরু হয় বেসিক্যালি আমার নিজের অবজারভেশন, এটা নিয়ে অনেকের ভিন্নমত থাকতে পারে, 60-এর দশক থেকে। 60-এর দশকে যখন 54-55 সালে ব্যাপক বন্যা হয়, তখন জাতিসংঘের আন্ডারে ক্রুগ মিশন যেটা হয়, সেই ক্রুগ মিশন থেকে ওনারা একটা নদীকেন্দ্রিক পরিকল্পনা করে, পানি ব্যবস্থাপনার একটা পরিকল্পনা করে। এর আগের সময় পর্যন্ত আমাদের নগরগুলো ছিল অনেকটা উপকূল এবং নদী, যেটাকে আমি শুরুতে বললাম। এই সময় এসে এই নদীগুলোকে নিয়ন্ত্রণ করে পানি ব্যবস্থাপনার একটা নতুন তরিকা আসে, যেটার একটা বড় কেন্দ্রে ছিল যুক্তরাষ্ট্র কেন্দ্রিক প্রতিষ্ঠান সান ফ্রান্সিসকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো তাদের যে মিশন ভিশন এবং যেটাকে সবুজ বিপ্লব নাম দেওয়া হয়, উন্নয়নের প্রথম দশক, হ্যাঁ, সারা লিবারেল ইকোনমি যে ফার্স্ট ডেমনস্ট্রেশন, যেটা মেগা ইনফ্রাস্ট্রাকচারের মধ্য দিয়ে আমরা দেখি, সেচ প্রকল্প, ছোট ছোট মাঝারি শহরগুলোকে গড়ে তোলা এবং আমাদের উপকূলটাকে আসলে নোনা পানির প্রবাহের জোয়ার ভাটা থেকে বিচ্ছিন্ন করে ফেলা। ফলে আমাদের যে ডেল্টা ফরমেশনটাকে আটকে দিয়ে এখানে এক ধরনের উপকূলীয় নগরগুলোকে আমাদের যে সমুদ্র থেকে শুরু করে পূর্ব দিকে আমাদের যে অর্থনীতি যে বিস্তার ছিল, সে বিস্তারটাকে আটকে দেওয়া। এবং ওইটা আটকে দেওয়ার যে কত ভয়াবহ হয়েছে আপনারা যদি দেখেন, আমাদের যে আমরা যদি আজ থেকে প্রায় 1.5-2 হাজার বছর থেকে লাস্ট 100 বছর আগের ইকোনমি দেখি, আমাদের যে উপকূল কেন্দ্রিক বাণিজ্য একটা বড় অর্থনীতি ছিল এবং ওইটাকে কেন্দ্র করে নগরগুলোর উৎপত্তি হয়েছে। আর আরেকটা ছিল যে লবণ কেন্দ্রিক, যেটা আমরা এখনও সুন্দরবনে, আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি, সুন্দরবনে সিডর আইলার পরে যখন ল্যান্ড ইউরোটেড হয়েছে, তখন নিচে থেকে নানা ধরনের নগরের উপাদান, লবণ কারখানার উপাদান বেরিয়ে এসেছে। ফলে ওইখান কেন্দ্রিক একটা নগর ছিল এবং সেটা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা নগর ছিল। ওই সময় যে 60-এর দশকে যে আমাদের যে উপকূলকে বিচ্ছিন্ন করে আমাদের উপকূলীয় নগরগুলোকে যে শেষ করা হয়, এইটার পেছনে রাজনৈতিক প্রণোদন আসলে কারা জুগিয়েছিল, ওইটার হিস্ট্রি খুঁজতে গিয়ে আমি খুব ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম যে আমাদের এই প্রকৃতি নদী এবং নদীকেন্দ্রিক নগর উপকূলের এটা ধ্বংসের যে প্রধান কারিগর ছিল ক্রুগ মিশনের যে রিপোর্ট এবং পরবর্তীতে উপকূলীয় বেড়িবাঁধ প্রকল্প, ওইটা বাস্তবায়ন কেন হচ্ছে না, এটার জন্য প্রথম রাজনৈতিক আন্দোলন গড়ে তোলে আসলে আওয়ামী লীগ। এবং ওই সময় 60-এর দশকে যদি আপনারা পত্রিকাগুলো দেখেন, তারা ওইখানে 54-55 বন্যাকে অ্যাড্রেস করে তখন নানা ধরনের সভা সমাবেশ মিছিল করেছিল, বলেছিল যে এটা বাস্তবায়ন করতে হবে। এবং এইটার সঙ্গে তাদের একটা শ্রেণী চরিত্রেরও সম্পর্ক আছে বলে আমি দেখতে পাই। এবং সেই শ্রেণী চরিত্র হচ্ছে তারা যে উঠতি মধ্যবিত্ত, তারা ঠিকাদারি ব্যবসা এবং গ্লোবাল পুঁজির সাথে তারা লোকাল পুঁজির একটা খুবই ক্ষুদ্র অংশীদার হয়ে তারা তাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড সেটাকে সোজা করার চেষ্টা করেছে। এবং ওইটারই একটা বাই প্রোডাক্ট হিসেবে আমাদের নদীগুলো ধ্বংস হয়ে উপকূলীয় যে প্রাকৃতিক যে বনের, প্রাকৃতিক যে নগরের যে আমাদের ডেভেলপমেন্ট যেটা হচ্ছিল, সেইটাকে ধ্বংস করে।
এবং 80-র দশকে এসেও যদি আপনারা দেখেন আমাদের 88 এবং 87-র বন্যার পরে আমাদের আরেকটা বড় নগরের উলম্ফন হয়। ওই 60-এর দশক থেকে আমরা যদি 80-র দশক পর্যন্ত দেখি এক ধরনের নগরায়ন হয় এবং যেটা মডার্ন সিটি আমরা এখন দেখি, যেখানে প্রধান জিনিস হচ্ছে নদী খালগুলো আটকে দিয়ে ওগুলো ভরাট করে জলাভূমিগুলোকে মূল শহর থেকে বিচ্ছিন্ন করে রাস্তা কেন্দ্রিক, যে রাস্তাগুলোতে শুধু গাড়ি চলবে, যে রাস্তাগুলোতে যে পশ্চিমাদের উদ্ভাবিত যে প্রযুক্তি এবং সেই প্রযুক্তি কেন্দ্রিক যে পরিবহন, রেল বলেন বা জাপানি গাড়ি বলেন, সেইগুলোর একটা বিস্তার আমরা দেখি। এবং ওই নগরগুলোতে শুধুমাত্র বড় বড় ইমারত এবং হচ্ছে আপনার সড়ক, এই হচ্ছে নগর। এবং সেই আমাদের যে ট্র্যাডিশনাল যে নগর সেটা থেকে একটা রূপান্তর হয়। এবং আমরা 80-র দশকের লাস্টে 90-র দশকের শুরুতে আমাদের এখানে আরেকটা মানে বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো এবং যেটাকে আমরা ফ্যাব বলি, ফ্লাড অ্যাকশন প্ল্যান, ওইটার আন্ডারে প্রচুর পরিমাণে আমাদের উত্তরাঞ্চলে যে মিষ্টি পানির প্রবাহের যে এলাকাগুলো আছে সেই নদীগুলোকে ধ্বংস করা হয়। এবং সেটার পেছনেও আজকে যারা বড় বড় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃত্ব, যারা সব দলের মধ্যেই আছে নানাভাবে, তো তাদের কিন্তু একটা বিকাশ আমরা দেখি। এবং 90-এর দশকে আমাদের যে তৈরি পোশাক খাতের যে বিস্তার হয় সেইখানেও ওই ধরনের নেতৃত্ব এবং আপনার ব্যবসায়ীদের একটা উলম্ফন হয়। ফলে নগরের যে ধ্বংস, সেই ধ্বংসের পেছনে যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে বৈশ্বিক পুঁজি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের বিকাশ, এই সম্পর্কটা যদি আমরা একটু লোকেট করতে না পারি এবং আজকে আমরা যদি নতুন নগর, ন্যায্য নগরের কথা বলি, সেই নগর কি প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই ঠিকাদার কেন্দ্রিক অবকাঠামো কেন্দ্রিক নগরের দিকে যাবে, নাকি নতুন কোনো, কারণ ওই নগর কেন্দ্রিক যদি চিন্তা আমরা করি তাহলে সে পুরনো রাজনৈতিক নেতৃত্ব, যে রাজনৈতিক নেতৃত্ব আমাদের নগরগুলোকে ধ্বংস করেছে, তাদের নাম বদলে, যেটা মুশতাক খান বলে গেলেন, একই ব্যক্তি একই ধরন অন্যভাবে আমাদের নগরে ফেরত আসবে। এবং এই নগর থেকে আমরা যারা এক্সক্লুডেড, আমরা এই নগরের যারা বাসিন্দা হয়ে পরবাসী, তাদের এই অবস্থায় চলতে থাকবে। ফলে আমাদের ন্যায্য নগরের নতুন ধারণায় আমাদের এই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যে নগর, সেই নগর থেকে বের হওয়ার চিন্তাটা আপনারা করবেন, এই আশা করি। অসংখ্য ধন্যবাদ।